হাবড়ায় আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। লোকসভা নির্বাচনকে সামনে রেখে সকলে মিলে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জায়গায় দাঁড়িয়ে দলের গোষ্ঠী কোন্দল এখনও যথেষ্টই এবং তা মাথা ব্যথার কারণ এদিন আবারও উঠে আসলো প্রকাশ্যে। হাবড়া কুমড়া গ্রাম পঞ্চায়েতের কাশীপুর এলাকার কাশীপুর তৃণমূল কার্যালয়ের ভিতরে এক মহিলা কর্মীর উপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল তৃণমূলেরই এক কর্মী প্রবীর বৈদ্যের বিরুদ্ধে। অঞ্চল সভাপতি তথা কুমড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দন ঘোষের সামনেই ঘটে এই ঘটনা, এমনটাই দাবি নির্যাতিতার। এমনকি সকলের সামনে তাকে গায়ে হাত তোলা হয় এবং মারধর করা হয় বলেও অভিযোগ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই হাবড়া থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা ওই তৃণমূল কর্মী। যদিও বিষয়টি প্রসঙ্গে জানেন বলেই স্বীকার করে নিয়েছেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মানতে কিন্তু নারাজ অঞ্চল সভাপতি। তবে বাগবিতণ্ডার কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত স্বয়ং। তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বকে কটাক্ষ করেছেন বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। তিনি বলেন, তৃণমূলের দলে নারী মহিলারাই সুরক্ষিত নন, এই গোষ্ঠী কোন্দল থেকে সেটাই প্রকাশ্যে আসছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ। তবে সামনে নির্বাচন, সেই জায়গায় দাঁড়িয়ে গোষ্ঠী কোন্দল ঠেকাতে এখন শাসক দল তৃণমূল কংগ্রেস কী পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা। আমি থানার দ্বারস্থ হয়েছি যে বহুদিন ধরে প্রবীর বৈদ্য নামে কুমড়ো পঞ্চায়েতের একটা ছেলে আমার ওপর টর্চার করতে থাকে, মেন্টালি টর্চার করে, হুমকি দেয়। এমনকি যতবারই পঞ্চায়েত ইলেকশন আসে, ইলেকশনের সময় যতবার ইলেকশন আসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই আমি প্রচারে যাই ও আমার ওপর চড়াও হয়। ও আমাকে প্রবীর বৈদ্য আমাদের সাথেই কিন্তু কাজ করে, কিন্তু ওর মনের মধ্যে রয়েছে তৃণমূল করে মনের মধ্যে। আসলে মনে হয় না, তাহলে ও মমতা ব্যানার্জির বিরুদ্ধে যাবে কেন? আপনি তো তৃণমূল করেন। আমি তো তৃণমূল করি, আমি নিঃস্বার্থভাবে কাজ করি বলেই আমাকে ও এইভাবে হুমকি দিতে থাকে। আজকে মূলত কি ঘটনা? আজকে মূলত হয়েছে আমাদের উপপ্রধান মহাশয় মাননীয় চন্দন ঘোষ মহাশয় আমাদের সবাইকে নির্দেশ দেন যে আজকে কুমড়ো পার্টি অফিসে সবাই আসো, এসে আমাদের যে ব্যানারটা রয়েছে লোকসভা ইলেকশনের সেই ব্যানারগুলো তোমরা সবাই নিয়ে যাও। তো ওনার নির্দেশ অনুযায়ী আমি 9টার সময় গেছি, যাওয়ার পরে ওখানে বসা হয়েছে। বসার পরে ওই প্রবীর বৈদ্য সেখানে এসে আচমকা আমাকে উল্টো পাল্টা কথা বলতে থাকে, আর আমার এই মাথার মধ্যে এসে অ্যাটাক করে। মাথায়, কানে, আমার চোখে, মাথায় লাগার সাথে সাথে আমার চোখ অন্ধকার হয়ে গেছে, আমার বমি শুরু হয়ে যাচ্ছে। ওখানে যারা ছিল আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের পার্টি অফিসে, কাশীপুর পার্টি অফিসে ভিতরে আমাদের উপপ্রধানের সামনে, আমাদের উপপ্রধান মাননীয় চন্দন ঘোষ মহাশয়ের সামনে, আর ওখানে দলপতি বিল্ল নিয়োগীর সামনে হয়েছে, আর ওখানে রয়েছে আশিস দা, ওখানে রয়েছে পঞ্চায়েত। তারা আটকানোর চেষ্টা করেছে। তারা যে বিকাশ বৈরাগী তো প্রায় হাতাহাতি লেগে যায়, ভক্তদা, বিকাশ বৈরাগী, আশিস দা, মনে করছে কি জানি, আমার তো তাই তো এখন মনে হচ্ছে। এখন আমার এভাবে অ্যাটাক করেছে, আমি আমার জীবন নিয়ে টানাটানি। আমাদের ত্রিস্তর পঞ্চায়েতের সময় আমার স্কুটির ভেতরে বড় লাঠি ঢুকিয়ে দিয়েছিল। আমি তখন কালামদাদের ওখানে বক্তব্য রাখতে গেছিলাম, আমি দেখছিলাম তখন। তারপরে কি হয়? তারপরে আমি ওখান থেকে বক্তব্য দিয়ে, আর আমাদের পার্টির আমি প্রত্যেকটা জেলা কমিটির যে আমাদের সমাধি আছে, সমাধির সঙ্গে আমরা গিয়েছিলাম। আজকে মারধর করার পর আমি সাথে সাথে আমি ওখানে একটু জল নিয়ে, রুমাল নিয়ে মাথায় চাপা দিয়ে ওখান থেকে বেরিয়ে আসছি যে ডাক্তার দেখাবো, কিন্তু রাস্তা আমার বমি শুরু হয়ে যায় আর আমি রাস্তায় মাথা ঘুরে পড়ে যাই। এখন আমি চাইছি যে এটা কেন হচ্ছে, ওর পেছনে কে আছে। আমি থানার দ্বারস্থ হয়েছি, ওর জন্য আমি অভিযোগ, হ্যাঁ, যে আমি চাইছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেন সেফ থাকে এই সমস্ত ছেলেদের কাছ থেকে। কেন এরা দলের মধ্যে থেকে দলের মধ্যে বিরোধিতা করছে, আমরা তো বুঝতে পারছি না। আমরা তো প্রাণপণ দিয়ে থাকি, এইরকমই তো তাই মনে হচ্ছে। মূলত ঘটনা হচ্ছে, আজকে সকালে আমাদের এই কাশীপুর তৃণমূল কার্যালয়ে আমাদের দলীয় কর্মসূচি ছিল, মানে ফ্ল্যাগ ফেস্টুন এগুলো বিতরণী অনুষ্ঠান ছিল। তখন এখানে আমাদের অঞ্চলের যে সভাপতি চন্দন ঘোষ মহাশয় উনি ছিলেন, অনেক মেম্বাররা ছিলেন, সভাপতিরাগণ ছিলেন। এবার ওই সঙ্গীতা হালদার উনি ছিলেন, ওনাকে বলা হয় একটু সরে যেতে, যেহেতু রাস্তা আটকে রেখেছিল। তো সরে যাওয়ার জন্য বলাতে, হ্যাঁ পার্টি অফিসের মধ্যে সরে যাওয়ার বলা হয়েছে, তার জন্য ও আমাকে বাজে মন্তব্য করেছে এবং মারতে আসে। তখন আমি মারতে যাই, ও ঠেকিয়ে নেয়, এই পর্যন্তই হয়েছে।
আপনি তাকে মারধর করেছেন কি? না না, মারধর বলতে মারতে গেছিলাম, কিন্তু মার লাগেনি। কিন্তু তিনি হাবড়া হাসপাতালে চিকিৎসা করেছেন, তার মাথায় এবং চোখে এবং কানে আঘাতের হয়েছে। না, এটা সম্পূর্ণ মিথ্যা। এখানে আমাদের অঞ্চল সভাপতিও ছিলেন এবং আরো নেতৃত্বও ছিলেন, যে কি হয়েছে তারা সবই জানেন। অঞ্চল সভাপতি প্রেজেন্ট ছিলেন, ওনার সামনেই তো ঘটনাটা ঘটেছে। চন্দন ঘোষ মহাশয় তিনি প্রেজেন্ট ছিলেন, হ্যাঁ, তার সামনেই হয়েছে। তার সামনেও তো সে জানেন তো যে আমি ওকে মারধর করেছি কি করিনি। আমাকে বাজে বলে মন্তব্য করেছে এবং ওই যে আমাকে মারতে এসেছিল তখন আমি পাল্টাই করতে যাই, কিন্তু মার লাগেনি। না না, এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব না। জাস্ট আমি তাকে বলেছি যে সরে যাওয়ার জন্য কথা বলেছি, কিন্তু সে সরেনি, উল্টে আমাকে বাজে মন্তব্য করেছে। ঘটনা, আমরা পার্টি অফিসে বসে কাজ করছিলাম। পার্টির আমরা কিছু ওই ফ্ল্যাগগুলো এসছে, ওগুলো আমরা ডিস্ট্রিবিউট করছিলাম। ওখানে সঙ্গীতাও ছিল, প্রবীর ছিল, আরো অনেকেই ছিল, অনেক বুথের সভাপতিরা ছিল, মেম্বাররাও ছিল। হঠাৎ ওই প্রবীর সঙ্গীতাকে কি একটা বললো যেন, যে কি কমন সেন্স নেই, কি ন্যূনতম কমন সেন্স জ্ঞানটুকু থাকা দরকার, এরকম আর কি। ওরকম একটু টেম্পটেড হয়ে গেছে, এটা বললি কেন? ও উত্তেজিত হয়ে ওকে কিছু বললে প্রবীর ওকে মারতে উদ্যত হয়েছে, বা দুজনের টাচ হয়েছে, ঠেলাঠেলি হয়েছে। তো সেরকম মারাত্মক কিছু হয়নি, তবু আমরা ওখানে ছিলাম, ওদের থামিয়ে দিলাম এবং প্রবীরকে যথেষ্ট, সবাই মিলে আমরা যথেষ্ট বকলাম, খুব বললাম যে একটা মহিলা জয়ী হোক। সঙ্গীতা হালদার হাবড়া হাসপাতালে তিনি বেশ কিছুক্ষণ চিকিৎসা করে এবং তার মাথায়, চোখে এবং কানে তিনি আঘাতপ্রাপ্ত এবং তিনি অভিযোগ দায়ের করেন। সেখানে আপনি সেই স্পটে ছিলেন এবং পরবর্তীতে সঙ্গীতা হালদার তিনি বলেন যে এটা তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব, কাকলিক গোষ্ঠীদ্বারা যাতে প্রচার তিনি না করতে পারেন, তার কারণেই এই প্রবীর বৈদ্য তাকে এর আগেও বারবার বাধা দিয়েছে এবং আজকেও তাকে মারধর করা হয়। কি বলবেন আপনি? না, এই কথাটা কেউ যদি বলে এটা সঠিক নয়। এই বিষয়টা ওই রকম নয়। বিষয়টা তো ব্যাপার হচ্ছে যে হঠাৎ করে ওই যে দুজনের মধ্যে ঠেলাঠেলি হয়ে গেছে, তারপর তো আমি দুজনকে বসিয়ে রেখেছিলাম। তারপরে সঙ্গীতা একটু গালাগালি করছিল, রাগারাগি করছিল, কেস করবো, হ্যান করবো, তারপরে এসব বলছিল। তখন আমি ওদের থামালাম যে তুমি ইয়ে করো না। তো সঙ্গীতা একটু বাইরে দিয়ে গেল, গিয়ে আবার আসলো, এসে বললাম একটু মাথায় জল দেবো, ওকে জল দেওয়া হলো। তারপরে ও বললো আমি একটু লোকাল একটু ডাক্তার দেখিয়ে আসি, আমার এই জায়গাটা আমার কি মাথায় ব্যথা করছে। তাই ও ডাক্তার দেখিয়ে বেরিয়ে গেল। তারপরে আমার সাথে আর কোনো যোগাযোগ নেই। আমি ফোন করেছিলাম দুবার, ও ফোন ধরেনি। দেখুন, টিএমসি আর গোষ্ঠীদ্বন্দ্ব হবে না, আর টিএমসি আর এই ধরনের বিশৃঙ্খলা হবে না, এটা হতে পারে? এর পিছনেও দেখেন কাঠমানির কোনো উৎস আছে কিনা। আজ এতদিন টিএমসির এই দালালরা ভাবছে আমরা অন্য অন্য রাজনৈতিক দলের কার্যকর্তাকে মারছি, তাদের সাধারণ মানুষের ঘরের মা বোনদের দিয়ে ছিনিমিনি খেলা করছি। এখন তো টিএমসির কার্যকর্তারা নিজের দলের মহিলাদের উপরে আক্রমণ করছে। বাপ ছাড়ে না বাপেকে। তো টিএমসি দলটা এইভাবেই শেষ হবে আগামী দিনে। আর নারীরাও সুরক্ষিত নয়, দলের মধ্যেও নারীরা সুরক্ষিত নয়। টিএমসি মানেই এখন রক্ত খেকো, মহিলা খেকো। এখন কি মানে এদের কি বলবো, আর এদের মধ্যে কোনো নীতি আদর্শ নেই। বালি পাথর, গরু, পায়খানার টাকা, ঘরের টাকা সব খাইছে এরা। অতএব এদের নীতির কোনো ঠিক নেই। আর কাকলি দেবীকে বিগত 15 বছরে কেউ দেখতে পায়নি। আর যা কিছু উন্নয়ন করার কথা ছিল তার কিছুই করেননি, শুধু শিলান্যাস করেছেন আর মিথ্যাচার করেছেন। তাই মানুষ তাকে বয়কট করতে চাইছে। কিছু চামচারা আছে, তাদের হয়ে কাজ করতে চাইছে, তাদের মধ্যে বর্ষা হতেই পারে। এটা স্বাভাবিক। বাংলার জনগণ দেখছে কাকলি দেবী এবার 2 লক্ষর বেশি হেরে ঘরে যাবেন, এটা আরো পাকা। হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7। মসনাদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়। সিংহাসনের মহাসংগ্রাম